আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওর ক্যাপশন এবং থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে বাংলাদেশের প্রায় 90% ধ্বংসপ্রাপ্ত আ শেয়ার বাজার নিয়ে আজকে আসলে কথা বলব। বিগত যেই সরকার ছিল আ প্রায় 15.5 বছর যাবৎ ক্ষমতার মসনদে একক আধিপত্য দেখিয়েছে। সেই বিগত সরকারের আমলে শেয়ার বাজারটা ধ্বংস করে দেওয়া হয়েছে খুবই সুপরিকল্পিতভাবে। তো এই যে ধ্বংস করে দেয়া হয়েছে, এই ধ্বংসের ফলে কতটুকু ধ্বংস হয়েছে বা কত টাকা এই শেয়ার বাজার থেকে লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। আ সেই বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকা বা বিভিন্ন মাধ্যমে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যামাউন্ট বা বিভিন্ন টাকার পরিমাণ আমরা জেনেছি। কিন্তু সম্প্রতি আ একটা শ্বেতপত্র প্রকাশিত হয়েছে। যেখানে বাংলাদেশের শেয়ার বাজারের এই করুণ পরিণতির আ কারণগুলো বা অবস্থাটা বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই আ শ্বেতপত্রটি তৈরি করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তার নেতৃত্বে এই শ্বেতপত্রটি তৈরি করা হয়েছে। এই শ্বেতপত্রটিতে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে শেয়ার বাজার থেকে গত প্রায় 15.5 বছরে ১ ট্রিলিয়ন টাকা বা ১ লাখ কোটি টাকা লুটপাট করে সুপরিকল্পিতভাবে লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন কিনা সেটা আমি জানি না। পদ্মা সেতু যখন একদম ১ম এই তৈরি করার জন্য পরিকল্পনা করা হয়েছিল, তখন এই সেতুটির আ ব্যয় ধরা হয়েছিল ১০,০০০ কোটি টাকার মতো। তারপরে পরবর্তীতে এটাকে বিভিন্নভাবে আ খরচ বাড়িয়ে সেটাকে ৪০-৫০ হাজার কোটি টাকার মতো কত করা হয়েছে সেটা আসলে স্পেসিফিকলি বলাও কঠিন। কারণ কিছুদিন পরপরই এই আ সেতুর ব্যয় বৃদ্ধি পেয়েছে। সেজন্য স্পেসিফিক বলাটাও মুশকিল। কারণ কখন বেড়ে গিয়েছে, কখন কমে গিয়েছে সেটা আ যারা কর্তৃপক্ষ ছিল তারা ইচ্ছামতই করেছে এই কাজ লুটপাট করার জন্য। তো আমি যদি ১০,০০০ কোটি টাকা ধরি তাহলে ১,০০,০০০ কোটি টাকা দিয়ে ১০ টা পদ্মা সেতু তৈরি করা যেত। ১০ টা পদ্মা সেতু তৈরি করার যে অর্থ ব্যয় হতো, সেই পরিমাণ অর্থ লুটপাট করেছে কিছু স্বার্থান্বেষী মহল। তারা এই শ্বেতপত্রটিতে স্পষ্টভাবে বলেছে যে এই সকল মহল সরাসরি ক্ষমতাসীন দলের সাথে যোগসাজশে এই কাজের সাথে জড়িত রয়েছে। আপনারা যারা শেয়ার বাজারের সাথে নিয়মিত যুক্ত রয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্ট বের হয়েছে যেখানে আ বেক্সিমকোর কর্ণধার সালমান এফ রহমান, তারপরে আহমদ মোস্তফা কামাল সহ আ এ ধরনের যারা সরকারের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিলেন তারা এই লুটপাটের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন। এই সকল আ প্রতিবেদনগুলো বের হওয়ার পরেও সুনির্দিষ্ট প্রমাণ থাকার পরেও এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরঞ্চ আরো বিভিন্ন আ জায়গা থেকে এগুলো নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। অনেকে বলেছেন, সরকারে যারা ছিলেন তারা বলেছেন যে আ শেয়ার বাজার ফটকাবাজি ব্যবসায়ী বা এই সেই হাবিজাবি দুনিয়ার কথা বলেছেন যেগুলো আসলে অনেক সময় বলতেও ইচ্ছা করে না। তো যদি শেয়ার বাজারটা ফটকাবাজির ব্যবসায়ী যদি হয়ে থাকে তাহলে এই শেয়ার বাজারকে কেন টিকিয়ে রাখা হয়েছিল তখন? এই শেয়ার বাজার থেকে যে ১,০০,০০০ কোটি টাকা ছিনতাই করা হয়েছে, আমি এটাকে ছিনতাই বলব। এই ছিনতাইয়ের টাকাটা হচ্ছে আমার মতো ক্ষুদ্র সাধারণ বিনিয়োগকারীদের টাকা। একটা মানুষ আ তার জীবনের একটা সঞ্চয়ের একটা অংশ শেয়ার বাজারে বিনিয়োগ করে সেখান থেকে কিছু আর্ন করতে চায়। সেই স্বপ্নটা ধূলিসাৎ করে ম্যানিপুলেশন এর মাধ্যমে শেয়ার বাজারটাকে সুপরিকল্পিতভাবে
এইরকম একটা লুটপাটের ক্ষেত্র হিসেবে তৈরি করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের মধ্যে, ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে কয়েকজন আত্মহত্যাও করেছে। বেশ কয়েকজন মানুষকে আমার জানা মতো, যারা চাকুরি শেষ করেছে, শেষ জীবনে কিছু পেনশনের টাকা পেয়ে সেই টাকাটা তারা শেয়ার বাজারে বিনিয়োগ করেছে এবং বিনিয়োগ করে শেষ পর্যন্ত খালি হাতে ফিরেছে। যারা এই 1 লাখ কোটি টাকা শেয়ার বাজার থেকে ছিনতাই করেছে, আমি মাঝে মধ্যে আসলে চিন্তা করি যে একজন মানুষ ভালোভাবে, খুবই সচ্ছল ভাবে বেঁচে থাকার জন্য তার কত টাকা প্রয়োজন, কত টাকা হলে একজন মানুষ আহ বলবে, শুকরিয়া আদায় করবে যে তার টাকার প্রয়োজন নাই। যারাই ছিনতাই করেছে তাদের টাকার প্রয়োজনের কোনো সীমা ছিল না, তাই তারা যেখান থেকে পেরেছে যেইভাবেই হোক ম্যানিপুলেশন করে সেখান থেকেই টাকাগুলো ছিনতাই করেছে। আর এই শেয়ার বাজারের সাথে যারা ম্যানিপুলেশনের সাথে যারা জড়িত ছিল, তারা ব্যাংক খাতের ম্যানিপুলেশনের সাথেও জড়িত ছিল। অর্থাৎ ব্যাংক খাত এবং শেয়ার বাজারের ম্যানিপুলেশনের প্লেয়ার কিন্তু একটা গ্রুপই। এরা ক্ষমতাসীনদের ছত্র ছায়ায়, প্রত্যক্ষ এবং পরোক্ষ ছত্র ছায়ায় তাদের অবস্থান ছিল। এই যে শেয়ার বাজার, যেখান থেকে অর্থটা খুব সহজেই একটু চালাকি করে তুলে নিয়ে নেওয়া যায়, সেজন্যই তারা শেয়ার বাজারটাকে বেছে নিয়েছে, ব্যাংক খাতকে বেছে নিয়েছে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেখানের মধ্যে ক্যাশ টাকা পাওয়া যায়, সেগুলোকে তারা ধরে ধরে ভাবে নিশ্চিহ্ন করে দিয়েছে। শুধুমাত্র শেয়ার বাজারকে নিশ্চিহ্ন করে নাই, একটা দেশের অর্থনীতিকে নিশ্চিহ্ন করে দিয়েছে, যার ফল আমরা ভোগ করছি। গুটি কয়েক মানুষের জন্য আজকে এই দেশের 18 কোটি মানুষ সাফার করছে। ওই মানুষগুলোর কত টাকা প্রয়োজন, সেটা মাঝে মধ্যে নিজেকে নিজে প্রশ্ন করি, বাট এই প্রশ্নের উত্তর আমি কখনোই পাই না। আমি মুসলিম ঘরের ছেলে, আমি ইসলাম ধর্মকে বিলং করি, আমি আল্লাহ এবং রাসূলে আমি বিশ্বাসী। তো আমি বলবো, এদের কি আসলে, এটা কি মানে ধর্মকর্ম করে না? পরকাল, মৃত্যুর পরে জীবনকেও কি এরা ভয় পায় না? এরা কি ভাবে না যে আরেকজন মানুষের হক নষ্ট করে দিচ্ছি? 1 লাখ কোটি টাকা তারা যে হাতিয়ে নিয়েছে, ছিনতাই করেছে, তারা কিভাবে করেছে সেই ব্যাপারেও বিভিন্ন এই শ্বেতপত্রতে বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে। কারণগুলোর মধ্যে রয়েছে আইপিও, আইপিওর মাধ্যমে ম্যানিপুলেশন করা, প্লেসমেন্ট শেয়ার রয়েছে। আর সবচেয়ে বেশি যে বিষয়টাকে তারা তুলে ধরেছে সেটা হচ্ছে কিছু নির্দিষ্ট ব্যক্তি একটা গ্রুপ তৈরি করে তারা একটি নির্দিষ্ট কোম্পানিকে সিলেক্ট করে সেই কোম্পানিতে নিয়মিত শেয়ার ক্রয় বিক্রয় করে, ক্রয় বিক্রয় করে তারা তারপরে সেই কোম্পানিকে শেয়ার বাজারে, খুবই খারাপ এবং বাজে কোম্পানিকে শেয়ার বাজারে সচল করে শেয়ার বাজারের শেয়ারটির দাম কৃত্রিম ভাবে বৃদ্ধি করে তারপর তারা টাকা হাতিয়ে নিয়েছে। সম্ভবত 2020-21 সালে বেক্সিমকো সুকুক বন্ড নাম একটি বন্ড বাজারে ছেড়েছিল। সেই বন্ডের মাধ্যমে আমি যতটুকু জানি যে 3,000 কোটি টাকা শেয়ার বাজার থেকে উত্তোলন করেছে বেক্সিমকো। এই বন্ডের বাজারে অনেক গ্রহণযোগ্যতা রয়েছে, সেটি দেখিয়ে বিভিন্ন ইন্স্যুরেন্স, ব্যাংক, বিভিন্ন আর্থিক খাত থেকে জোরপূর্বক অর্থ আদায়ের বিষয়েও অভিযোগ রয়েছে। কিন্তু এখন সেই সূচক বন্ড
কেমন পারফর্ম করছে সেটা আপনারা শেয়ার বাজারে খোঁজ নিয়ে জানতে পারবেন। আমি নিজেও একজন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী। অনেকের এখন 70% 80% পর্যন্ত ইনভেস্টমেন্ট উধাও হয়ে গিয়েছে। আমিও একজন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মধ্যেই থাকা মানুষ। আমি যে অর্থটি বিনিয়োগ করেছি সেটা আমি খুব ভেবেচিন্তেই বিনিয়োগ করেছি এবং এটা আমার কষ্টার্জিত অর্থ। সেই অর্থটা নিয়ে এরা এভাবে ছিনিমিনি খেলেছে। এখন কেউ জেলে রয়েছে, আবার কেউ বিদেশে বিলাসী জীবন যাপন করছে। একটি দেশের অর্থনীতিকে কিভাবে ধ্বংসস্তূপে ফেলতে হয় তা তারা খুব ভালো করেই জানে। তাই এভাবেই শেয়ার বাজারটাকে ধ্বংস করে দিয়ে তারা হাজার হাজার লক্ষ লক্ষ বিনিয়োগকারীকে নিঃস্ব করেছে। শেয়ার বাজারের বিনিয়োগকারীরা এখনো আশায় বুক বেঁধে আছে। আমিও আশায় বুক বেঁধে আছি। কোনো একদিন এই বাজার হয়তোবা ঘুরে দাঁড়াবে, সাধারণ মানুষের আস্থায় আবারও ফেরত আসবে, এটাই কামনা করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সুস্থই থাকবেন। আসসালামু আলাইকুম।